মুভি মাইন্ডের আজকের পর্বে এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তি পাওয়া বহুল আলোচিত এবং জনপ্রিয় কোরিয়ান সিরিজ এস লাইন। আচ্ছা ভাবো তো কেমন হবে যদি আমরা হঠাৎ এমন কোনো শক্তি পেয়ে যাই যার মাধ্যমে আশপাশের মানুষেরা কে কার সঙ্গে রাত কাটিয়েছে এটা আমরা জানতে পেরে যাব। তাহলে ব্যাপারটা কেমন হবে, কতটা লজ্জাজনক হবে, অথবা এটা থেকে আমরা কি কোনো স্পেশাল ফায়দা নিতে পারবো? এইসবই হচ্ছে আজকের এই সিরিজটার মধ্যে। তো বেশি দেরি না করে লেটস ডাইভ ইনটু দ্য স্টোরি। গল্পের শুরুতে ছোট্ট সি তার পরিবারের একটা ছবি আঁকে যেখানে তার মা, তার বাবা, সে ও তার আন্টি আছে। তার মা এই ছবিটা দেখে কিছু একটা বুঝতে পারে। আসলে সে যে এই রেড লাইনগুলো এঁকেছে এর মানেই হচ্ছে কে কার সঙ্গে রাত কাটিয়েছে। এইখানে তার বাবার কয়েকটা লাইন বাইরের দিকে যাচ্ছে, আর কয়েকটা অ্যাড হচ্ছে তার মার সাথে, আবার কয়েকটা অ্যাড হচ্ছে তার আন্টির সাথে। এর মানে তার বাবা তার মাকে ধোঁকা দিচ্ছে, অর্থাৎ এই লোক বাইরের মেয়েদের সাথেও ঘুমিয়েছে, এমনকি তার নিজের শালির সাথেও ঘুমিয়েছে। এটা দেখে তার মা প্রচণ্ড রেগে যায় আর তার বাবাকে খুন করে। এরপর তাকে ফেলে রেখে তার মা পালিয়ে যায়। এরপর থেকেই সি তার এই বিশেষ ক্ষমতাকে ঘৃণা করতে শুরু করে। সে ভাবে ওই রেড লাইন যদি সে ওই দিন না আঁকতো তাহলে তাকে আজ এতিম হতে হতো না। ডিপ্রেশনে পড়ে সে অনেকবার আত্মহত্যা করারও চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে একবারও সে সফল হয় না। এসবের পর সে সিদ্ধান্ত নেয় যে সে কিভাবে এই রেড লাইনগুলো দেখতে পায় সেটা খুঁজে বের করবে। তার পাশাপাশি তার মতো এমন অন্য কেউ রেড লাইন দেখতে পায় কিনা সেটাও সে বের করবে। সি সবসময় ঘরে বসে থাকতো, সব কিছু সে হোম ডেলিভারিতে নিত। এমনকি সে সবসময় কালো চশমাও লাগিয়ে রাখতো যেন তাকে ওই অভিশপ্ত রেড লাইনগুলো আর দেখতে না হয়। সামনের বিল্ডিং থেকে একটা মেয়ে প্রায়ই সিকে দেখতো। মেয়েটা একদিন বন্ধুত্ব করার জন্য কিছু ফল নিয়ে সি এর বাড়িতে আসে। সি পিপ হোল দিয়ে দেখতে পায় মেয়েটার মাথায় 10টিরও বেশি রেড লাইন আছে। এর মানে মেয়েটা 10টিরও বেশি ছেলের সঙ্গে থেকেছে। যাই হোক, সি দরজা খোলে না, এতে মেয়েটা ফলগুলো সেখানে রেখেই চলে যায়। মেয়েটা যাওয়ার পরপরই সি ফলগুলো তুলে নেয়। এবার আমরা ডিটেকটিভ হানকে দেখি। সম্প্রতি 3টা যুবতী মেয়ের খুন হয়েছে, যেটার ইনভেস্টিগেশনের দায়িত্ব এসে পড়েছে তার উপর। সে একটা ভিকটিমের বাড়ি আসে, তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না, এমনকি টাকা পয়সা পড়েছিল সেগুলোও কেউ নেয়নি। ওই সময় তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে এক প্রতিবেশীর কাছ থেকে সে জানতে পেরেছে এই মেয়েটা নাকি প্রায় সময়ই ডেলিভারি করাতো খাবার। গত রাতেও তারা নাকি একটা ডেলিভারি ম্যানকে দেখেছিল এই বিল্ডিংয়ে ঢুকতে। ওইদিকে সিও এই খুনের খবর দেখছিল, তখন সে একটা ডেলিভারি ম্যানকে দেখতে পায় যার মাথায় মাত্র একটা রেড লাইন। এমন প্রাপ্তবয়স্ক একটা ছেলের মাথায় মাত্র একটা রেড লাইন, ব্যাপারটা খুবই বিরল আর অদ্ভুত ছিল। সি এর সন্দেহ হয়। এরপর সে একটা হেলমেট পরা ছেলেকে তাকে ফল দিয়ে যাওয়া মেয়ের বাসায় যেতে দেখে, তার মাথায়ও একটা মাত্র রেড লাইন। সি ভয় পেয়ে পুলিশকে কল করে। তখনই সে দেখতে পায় ছেলেটা তার হেলমেট খুললে তার মাথায় আরেকটা রেড লাইন তৈরি হয়, যেটা গিয়ে ওই মেয়ের সাথে যুক্ত হয়। এতে সে বুঝতে পারে তারা দুইজন তো প্রেমিক প্রেমিকা ছিল। পরদিন অ্যাসিস্ট্যান্ট হানকে জানায় যে গতরাতে একটা মেয়ে পুলিশে কল করেছিল ওই খুনির ব্যাপারে। কলটা হানের বাড়ির আশপাশ থেকে এসেছিল। হান এতে চিন্তায় পড়ে যায়, কারণ খুনি যে একটা ডেলিভারি ম্যান এটার ব্যাপারে শুধুমাত্র পুলিশরাই জানতো। হান দ্রুত সি এর সঙ্গে দেখা করতে চলে আসে। সি পিপ হোল দিয়ে দেখতে পায় হান নিজের মাথায় রেড লাইনের ঝাড় নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে তাকে মনে মনে অনেকগুলো গালি দেয়। এদিকে হান যখন দরজায় কড়া নাড়ছিল তখন উপরতলা থেকে একটা লোক এসে জানায় যে এইখানে দরজা নক করে লাভ নেই, মেয়েটা কোনোদিনও বাইরে বেরোয় না, এমনকি তার ময়লা ফেলার জন্য লোক ভাড়া করা থাকে। এই বলে ছেলেটা চলে গেলে সি একটুখানি দরজা ফাঁকা করে হানের কাছে ক্ষমা চায় গতরাতে ভুল করে কল করার জন্য। কিছুদিন পার হয়ে যায়, পুলিশ জানতে পারে ওই খুনের পেছনে 2টা মেয়ে আর একটা ছেলে দায়ী। ছেলেটার নাম ছিল জিমিন, তবে সেটা এই জিমিন না। কিন্তু হান ছবি দেখে বুঝতে পারে এটা তো সেই ছেলে যার সঙ্গে তার দেখা হয়েছিল সি এর ঘরের দরজার সামনে। ওই সময় তার কাছে হাসপাতাল থেকে একটা কল আসে, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে ওই বাড়িতে যেতে বলে নিজে হসপিটালে চলে যায়। আসলে ডক্টররা তাকে ফোন করে জানিয়েছে তার বাবা নাকি আবারও হারিয়ে গিয়েছে। হাসপাতালে এসে খুঁজতে খুঁজতে সে ছাদে চলে যায়। সেখানে তার বাবাকে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তবে সে তাকে না ধরে মনে মনে প্রার্থনা করতে থাকে উনি যেন ওইখান থেকে লাফ দেন। তবে ওই সময়ই হাসপাতালের কিছু লোক চলে আসে আর তার বাবাকে বাঁচিয়ে নেয়। ওইদিকে অ্যাসিস্ট্যান্ট যায় জিমিনের বাড়িতে। দরজা খোলা ছিল। সে সাহস করে রুমে ঢোকে। সেটা খুব অদ্ভুতভাবে সাজানো ছিল। ঘরের এক কোণায় কিছু রশিও ছিল। সে দ্রুত হানকে কল করে এগুলো জানায়। তখনই জিমিন চলে আসে আর অ্যাসিস্ট্যান্টকে ধরে বেঁধে ফেলে।
এইবার সে যায় তার পরবর্তী টার্গেটকে মারতে, যেটা ছিল সিকে ফল দিয়ে আসা সেই মেয়েটা। ধস্তাধস্তির আওয়াজ শুনে জানলা দিয়ে সি বাইরে তাকিয়ে হেলমেট পরা জিমিনকে দেখতে পায়, যার মাথার একটা রেড লাইন ওই ফল দিয়ে যাওয়া মেয়ের সাথে কানেক্ট হয়েছে। তবে তার হাবভাব ভালো ঠিক ছিল না, তাই সি একটা ছুরি নিয়ে ওই মেয়ের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে বয়ফ্রেন্ড মনে করে মেয়েটা জিমিনকে তার ঘরে ঢুকতে দেয়, তবে হেলমেট খুললে বুঝতে পারে এটা তো জিমিন। আসলে জিমিনের সঙ্গে এই মেয়েটা এক রাত থেকেছিল অতীতে। তবে অবাক করা বিষয় হচ্ছে সি এর মতো জিমিনও রেড লাইন্স দেখতে পেত, আর সেই মেয়েটাকে মারতে চায় কারণ তার মাথায় অসংখ্য রেড লাইন্স ছিল। সেই মেয়েটার গলা টিপে ধরে, ওই সময় সি চলে আসে কাপা কাপা হাতে ছুরি নিয়ে। তবে জিমিন বেশি একটা পাত্তা দেয় না, সে খুব সহজেই সি এর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে সেটা দিয়ে তাকেই আঘাত করে বসে। এইদিকে হান জিমিনের বাড়ি আসে, তখন সে সি এর বাড়ির দরজা খোলা দেখতে পায়। সে ঘরে প্রবেশ করে আর দেয়ালে অনেকগুলো রেড লাইন্স দেখতে পায়। তখনই সেই মেয়েটার চিৎকার ভেসে আসে পাশের বিল্ডিং থেকে। সে বারান্দার দিকে ছুটে যায় আর এই সব কিছু দেখে তখনই জিমিনের দিকে গুলি ছোড়ে। জিমিন মাটিতে লুটিয়ে পড়ে আর তার মাথার রেড লাইন্সগুলো গায়েব হতে থাকে। পরের সিনে সে অ্যাম্বুলেন্সে বসেছিল, তার আঘাতটার মধ্যে ব্যান্ডেজ করা হয়েছে। সে বসে বসে ভাবতে থাকে জিমিন মারা যাবার আগে তাকে জিজ্ঞাসা করেছিল, তুমিও কি সেই রেড লাইন্সগুলো দেখতে পাও? পরের সিনে হানের ভাতিজি সি এর সঙ্গে দেখা করে। আসলে সি এবং সে একই সঙ্গে পড়াশোনা করত। পরে কোনো এক অজানা কারণে সি লেখাপড়া ছেড়ে দিয়েছিল। একটু পর সি ছাদে বসেছিল, তখন কেউ একজন তাকে মেসেজ করে বলে, আমি তোমার দেখা ওই রেড লাইনের পৃথিবীটা দেখতে পাই। জানতে চাও কিভাবে? তাহলে ফাংজু হাই স্কুলে চলে এসো। এবার আমরা হানের ভাতিজি সানার গল্প দেখতে পাই। সানাকে প্রতিনিয়ত স্কুলে বুলি করা হতো। বুলি করা মেয়েটা তাকে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলে আর তাকে হুমকি দেয় যদি এই কথা সে বাইরে কাউকে বলে তাহলে সে তাকে ছাদ থেকে ফেলে দিবে। সানা হানের সঙ্গেই থাকতো। সে হানের কাছে টাকা চায়। তবে হান তার শরীরে আঘাতের চিহ্ন দেখে তাকে জিজ্ঞাসা করে কেউ কি তাকে বুলি করছে। তবে সানা স্বীকার যায় না। এবার হানের দেয়া টাকা খুবই কম হওয়ায় সে একটা খারাপ সিদ্ধান্ত নেয়। সে একটা মহিলার পার্স চুরি করতে যায়, তবে সে তো এত খারাপ মেয়ে ছিল না, তাই সে ব্যর্থ হয়। পরদিন স্কুলে আসলে দেখা যায় বোর্ডে তার নামে অনেক আজে বাজে কথা লেখা। তখন বুলি করা মেয়েটা সানার ব্যাগ থেকে পাওয়া একটা লাভ লেটার জোরে জোরে পড়তে থাকে। এইটা দেখে সানার আর সহ্য হয় না, সে ওই মেয়েটাকে মারতে তেড়ে যায়। তবে উল্টো সে নিজেই মার খেতে থাকে। তখনই টিচার এসে তাদের দুজনকে আলাদা করে। ফাইটটা তো শুরু করেছিল হানা, তাই টিচার ওই বুলি করা মেয়েটাকে কিছু বলতে পারে না। এবার স্কুল ছুটির পর হানা তার লকারে একটা চশমা দেখতে পায়। সে এটাকে তুলে বাড়ি নিয়ে আসে। চশমাটা পরতেই তার মাথায় একটা রেড লাইন দেখা যায়। সেই লাইনটাকে ধরার চেষ্টা করে, তবে সে ধরতে পারে না। তখনই হান বাড়ি ফিরে। এইবার সে হানের মাথার এই ঝাড় দেখে ভয়ে চিৎকার করে ওঠে আর বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তায় সে প্রায় সকলের মাথায় এই রেড লাইন্সগুলো দেখতে পায়। কোনোটা কানেক্ট হয়, কোনোটা দূরে চলে যায়। খুব শীঘ্রই সে এটার মানে বের করে ফেলে। পরদিন রাস্তায় তার আবার হানের সঙ্গে দেখা হয়ে গেলে সে তাকে ইচ্ছা মতো গালি দেয় মনে মনে এই ঝাড় বানানোর জন্য। স্কুলে আসলে সে সবার মাথার রেড লাইন্সগুলো দেখতে পাচ্ছিল। এখানে সে জানতে পারে তাকে বুলি করা সেই মেয়েটা একটা বয়স্ক টিচারের সঙ্গে সম্পর্ক করেছে। তার মাথায় প্রতিশোধের ভূত চাপে। আজ স্কুলে নতুন একটা মেয়ে আসে। এটা আর কেউ না, সি ছিল। সি তো এখানে আসতে চায়নি, তবে সেদিন ছাদে বসে মেসেজটা পাওয়ার পরে সে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে। এইদিকে হান তখনও সে খুনের মামলার ইনভেস্টিগেশন করছিল। যদিও কেসটা বন্ধ হয়ে গিয়েছে, তবুও তার মাথায় অনেক প্রশ্ন ছিল। তাই সে জিমিনের বাড়ি চলে আসে। সেইখানে সে দেয়ালে অনেকগুলো লাল সুতো দেখতে পায়। তখনই তার মনে পড়ে জিমিন তো চশমা পরতো, যেটা হঠাৎ করেই একদিন গায়েব হয়ে গিয়েছে। এরপর হান যায় সানার স্কুলে, কারণ সানা ইদানিং একটা চশমা পরতে শুরু করেছে যেটা কিনা জিমিনের চশমার মতোই ছিল। পরের সিনে আমরা হানকে টিচারের সঙ্গে কথা বলতে দেখি। এখানে টিচারের হাবভাব দেখে বুঝতে পারি সে হানকে পছন্দ করতে শুরু করেছে। সে তাকে এর ইঙ্গিতও দেয়, তবে হান পাত্তা দেয় না। এরপর হান টিচারকে জিজ্ঞাসা করে সানা আগে পরে স্কুলে চশমা পরতো কিনা। তখন টিচার বলে না তো, সে তো কয়েকদিন ধরে চশমা পরতে শুরু করেছে। এরপর হান ওই বারে যায় যেখানে জিমিন যেত। বারের লোকটা তাকে জানায় যে জিমিন এখানে ড্রিঙ্কস করার নাম করে এসে লোকেদের মাথার দিকে তাকিয়ে কি কি যেন গুনতো। এবার বার থেকে বের হওয়ার সময় একটা মেয়ে হানকে হাত ধরে নিয়ে যায় তার মাথার ঝাড়ে আরও একটা রেড লাইন অ্যাড করানোর জন্য।
পরের সিনে দেখতে পায় সানাকে আবারও বুলি করা হচ্ছিল। তবে এবার সানা কনফিডেন্ট ছিল, কারণ সে তো বুলি করা মেয়ের সিক্রেট জানে। তখনই সেখানে সি চলে আসে আর সানাকে হেল্প করে। সে ওই বুলি করা মেয়েটাকে হুমকি দিয়ে বলে আরেকবার যদি সে তাকে বুলি করতে দেখে তাহলে সে তাকে ছাদ থেকে ফেলে দিবে। তখন মেয়েটা ভয় পেয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। তবে তার এই সাহায্যে সানা খুশি হয় না, কারণ সানা তো নিজেই প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিল। রাতের বেলা বুলি করা মেয়েটা আর টিচার দেখা করে। তারা দুইজন হোটেলে যাচ্ছিল। তখনই সানা তাদের একটা ছবি তুলে ফেলে আর সেটা ওই মেয়েটাকে পাঠায়। তবে মেয়েটা ভয় না পেয়ে উল্টো তাকে বলে সে তো মাইনর, যদি শাস্তি কারো হয় তাহলে সেটা তো টিচারের হবে। এতে সানা হতাশ হয়ে যায়। এরপর সে আরও একটা প্ল্যান করে। পরদিন টিচারের কাছে সেই ছবিটা পাঠানো হয় আর 2 কোটি ওন দাবি করা হয়। এতে টিচার আতঙ্কিত হয়ে পড়ে আর দ্রুত বুলি করা মেয়েটাকে ডেকে ছবির ব্যাপারে জিজ্ঞাসা করে। মেয়েটা জানায় এইগুলো সানার কাজ। এইদিকে বাকি স্টুডেন্টসরাও নিজেদের পার্সোনাল ছবির সঙ্গে টাকা থ্রেট পেতে থাকে। একসময় বুলি হওয়া সানা এখন স্কুলে স্টার হয়ে যাচ্ছিল। তবে এইসবে সি এর কিছুটা খটকা লাগে। সে একদিন ওয়াশরুমে ডেকে সানাকে তার এই চশমার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সানা জানায় এইটা সে তার লকারে হঠাৎ করে একদিন পেয়েছিল। এবার সি তাকে রেড লাইন্সের ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে সানা খানিকটা অবাক হয়। এরপর সে স্বীকার করে যে হ্যাঁ, এই চশমাটা পরলে আমি রেড লাইন্স দেখতে পাই। সি জানায় আমি চশমা না পরেও রেড লাইন্স দেখতে পাই। সানা এটা বিশ্বাস করে না আর তাকে জিজ্ঞাসা করে বলো তো আমার মাথায় কয়টা রেড লাইন। তখন সি বলে মাত্র একটা। এতে সানার বিশ্বাস হয়ে যায়। তখন সি সানাকে বোঝায় যে এই রেড লাইন্সগুলো দেখতে পাওয়া কোনো ভালো বিষয় না, এগুলোই একদিন তোমার অনেক বড় ক্ষতির কারণ হবে। তবে সানা এগুলো মানে না আর সেখান থেকে চলে যায়। একটু পরেই আমরা দেখি পাশের একটা ওয়াশরুম থেকে সে বুলি করা মেয়েটা বের হয়, অর্থাৎ সে সব কিছু শুনে ফেলেছিল। রিসেন্টলি সানার একটা বয়ফ্রেন্ড হয়েছে, যার সঙ্গে সে আজ ঘুরতে বেরিয়েছে। এইখানে বুলি করা মেয়েটা তাকে বোকা বানিয়ে তার কাছ থেকে চশমা চুরি করে নেয়। এই চশমাটা পরে সে সবার মাথার রেড লাইন্সগুলো দেখতে পাচ্ছিল। তখনই কেউ পেছন থেকে তাকে আঘাত করে। এইদিকে সানা দেখতে পায় তার ব্যাগে সে চশমা নেই। সে ভাবে এটা সি চুরি করেছে, তাই সে সিকে ফোন করে স্কুলে দেখা করতে বলে। পরের সিনে আমরা সানা আর টিচারকে দেখতে পাই। টিচার তাকে বলে দেখো এসব বেআইনি কাজ, তুমি আমাকে এভাবে হুমকি দেওয়া বন্ধ করো। সানা বলে বেআইনি? আর তুমি যেটা করেছো সেটা কি? তখন টিচার বলে দেখো তুমি দয়া করে আমার সঙ্গে এরকম করো না, আমার একটা পরিবার আছে, আমার স্ত্রী আবারও প্রেগনেন্ট, চাকরি গেলে আমি মরেই যাব। সানা রেগে গিয়ে বলে যখন আমাকে বুলি করা হচ্ছিল তখন তোমরা কোথায় ছিলে? ওই সময় টিচারের ওয়াইফ টিচারকে সেই ছবিটা পাঠায়। এইটা দেখে তো তার মাথায় রক্ত উঠে যায়। সে ভাবে সানাই হয়তো তার ওয়াইফকে এই ছবিটা পাঠিয়েছে। এইবার সে একটা ভয়ানক কাজ করে ফেলে। এইদিকে সি স্কুলে পৌঁছে যায়। তখন সে দেখতে পায় সানা উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। সি সানাকে হসপিটালে নিয়ে আসে। সে এ ব্যাপারে পুরো ডিস্টার্ব হয়ে গিয়েছিল। তার বারবার মনে হতে থাকে এই সব কিছু চশমাটার কারণে হয়েছে। আসলেও তো তাই। একটু পর সেখানে হান চলে আসে আর সিকে সানার ব্যাপারে জিজ্ঞাসা করে। সে জানায় আমি কিছুই জানি না। তখন হান জিজ্ঞাসা করে তোমরা এত রাতে স্কুলে কি করছিলে? সি বলে সানাই আমাকে স্কুলে যেতে বলেছিল আর ওখানে গিয়ে আমি এই সব কিছু দেখতে পাই। তবে জানি না কেন আমার মনে হচ্ছে সানা আত্মহত্যা করার জন্য লাফ দেয়নি। এটা শুনে হান তার দিকে তাকিয়ে থাকে। পরদিন সি স্কুলে গিয়ে দেখতে পায় সানাকে বুলি করা মেয়ে কিম হাই স্কুলে আসেনি। এদিকে অফিসে মিস্টার কিম নামের এক টিচারকে অন্য এক টিচার জিজ্ঞাসা করে তোমার বিয়ে কবে? তখন মিস্টার কিম বলে আমি তো কোনোদিন বিয়েই করব না। এরপর সে তার বোনের বাড়ি চলে আসে। তার বোন তাকে দেখে বলে কত বছর পরে এলে। তাদের কথায় আমরা জানতে পারি মিস্টার কিম কিছুদিনের মধ্যেই কানাডা চলে যাবে। তার বোন তাকে জিজ্ঞাসা করে এত ভালো চাকরি ছেড়ে তুমি কানাডা কেন যাবে? মিস্টার কিম কোনো উত্তর দেয় না। পরের সিনে হানকে দেখে সে সানার বেডের পাশে মন খারাপ করে বসেছিল আর তার সুস্থতা কামনা করছিল। এইদিকে সি ওই জায়গায় আসে যেখান থেকে সানাকে ফেলে দেয়া হয়েছিল। এখানে এসে সে নিচের দিকে তাকিয়েছিল। তখন একটা মেয়ে এসে তাকে বলে কি প্রমাণ খুঁজছো? আমারও এটাই মনে হয়। সানা আত্মহত্যা করার মতো অত সাহসী কেউ না। মেয়েটা নরম মনের একটা মানুষ। সি জিজ্ঞাসা করে তুমি কে? সে বলে আমার নাম জিন। এরপর সি একটা ছেলেকে সেই চশমাটা পরতে দেখতে পায়। সে তাকে থামিয়ে তার চোখের চশমা খুলে নিজের চোখে পড়ে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় পেয়েছো এই চশমা? ছেলেটা জানায় আমার তো চোখের সমস্যা, আমি তো 1 বছর ধরে এই চশমাটা পরছি। এটা শুনে সি ওখান থেকে চলে যায়। এইদিকে মিস্টার কিম তার ডেস্কে একটা চশমা পায়। সে সানার টিচার কিউজিনকে জিজ্ঞাসা করে এটা কার?
কিউজিন বলে, জানি না, আপনার ডেস্কে পাওয়া গেছে, তাহলে এটা আপনারই। পরে নিন না, এটা পরলে আপনাকে ভালোই দেখা যাবে। এটা শুনে মিস্টার কিম চশমাটা পরে নেয়। তখনই সে সমস্ত টিচারদের মাথার রেড লাইন্স দেখতে পায়। সে তো অবাক, এইসব কি? তখনই সেখানে হান চলে আসে, আর তার এই অবস্থা দেখে তো সে আরো ভয় পেয়ে যায়। হান কিউজিনের সঙ্গে কথা বলছিল। কিউজিন বলে, আপনার সানার আরো ভালো খেয়াল রাখা উচিত ছিল। আগে মেয়েটা সবসময় বিষণ্ণ থাকতো। হান বলে, আমার কেন যেন মনে হচ্ছে এইটা সুইসাইড নয়, মার্ডার ছিল। আচ্ছা, ওকে যে মেয়েটা বুলি করতো সে কি স্কুলে আছে এখন? কিউজিন জানায় যে না, সে কয়েকদিন ধরে স্কুলে আসে না। এরপর হান যায় সানার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। বয়ফ্রেন্ড জানায়, আমরা তো রিলেশনে ছিলাম না, আমরা তো একে অপরে ইন্টারেস্টেড ছিলাম, এই জন্য একসঙ্গে সময় কাটাতাম। হান বলে, তোমার কি সানার কোনো ব্যবহার অদ্ভুত লেগেছিল? তখন বয়ফ্রেন্ড জানায় যে হ্যাঁ, সেই দিন ঘুরতে যাওয়ার পর ছবি তুলে সে হঠাৎ কেমন করতে শুরু করে, সে বারবার বলতে থাকে তার ব্যাগ থেকে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গিয়েছে। এরপর হান ওই শপের সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে কিম হাই সানার ব্যাগ থেকে কিছু একটা চুরি করেছিল। হান ফুটেজে দেখতে থাকে কিম হাই কোথায় কোথায় গিয়েছে, তবে তাকে দেখে কোনো কিছুই সন্দেহের লাগছিল না। সে চারদিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল, আর হঠাৎ একটা অন্ধকার গলিতে যাবার পর সে আর বেরই হয়নি। এইদিকে ডিনার করার সময় মিস্টার কিম দেখতে পায় তার বোনের হাজবেন্ড তার বোনকে ধোকা দিচ্ছে। কথায় কথায় তার বোনের হাজবেন্ড তাকে জিজ্ঞাসা করে, তুমি বিয়ে করতে চাও না কেন? তোমার না আগে একটা বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, সেটা কেন ভেঙেছে? মিস্টার কিম বলে, এঙ্গেজমেন্টের পর আমি আর আমার ফিয়ন্সে একই বাসায় থাকতাম। একদিন স্কুল তাড়াতাড়ি ছুটি হওয়ায় আমি আগে আগে বাড়ি চলে যাই, আর দেখতে পাই আমার ফিয়ন্সে আমার বন্ধুর সাথে আছে। তার বোনের হাজবেন্ড জানায়, যাক, তুমি তো তাও বিয়ের আগে জানতে পেরেছো। এটা শোনার পর কেন যেন তার বোন চুপসে যায়। লিফটে করে যাওয়ার সময় মিস্টার কিম বুঝে ফেলে যে তার বোনের জামাই এই বিল্ডিং এর কারোর সঙ্গে রিলেশনে আছে। মানে কত বড় সাহস, বউ আর গার্লফ্রেন্ডকে একই বিল্ডিং এ রেখে দিছে। এইদিকে হান তার সিনিয়র অফিসারদের বোঝানোর চেষ্টা করছিল যে সানা আত্মহত্যা করেনি, তাকে মারার চেষ্টা করা হয়েছে। তখন সিনিয়র অফিসার বলে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তাহলে এটা কেন মার্ডার হতে যাবে? এইদিকে মিস্টার কিম তার বোনের সঙ্গে বাড়ি আসলে তাদের দরজার সামনে একটা পার্সেল দেখতে পায়, যেটা অন্য কারো ছিল। মিস্টার কিম পার্সেলটা খুলে দেখে। এরপর সে বাড়ি ফিরে তার বোনের সঙ্গে তার মায়ের ডেথ অ্যানিভার্সারি পালন করে। তার বোন তাকে তার ফিয়ান্সের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সে বলে, আমি ওকে ভালোবাসি ঠিক আছে, তবে ও যে এই ধোকাটা আমাকে দিয়েছে, এরপর আমি ওকে আর বিশ্বাস করতে পারবো না। আমি একই ভুল আবার করে আবার কষ্ট পেতে চাই না। এইদিকে স্কুলের সবাই কিম হাই আর টিচারের একসঙ্গে ছবিটা পেয়ে যায়। এতে সবাই হাসাহাসি করতে থাকে। পরে আমরা জানতে পারি সেই টিচার মারা গিয়েছে, আর মারা যাবার আগে সে ক্ষমা চেয়ে একটা চিঠি লিখে গিয়েছে। হান কিছুক্ষণ লাশের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। এরপর সে বলে, এইটা সুইসাইড না, আর ইনি এখানে মারা যাননি, কারণ এখানে মরে থাকলে লাশ 3 দিন যাবৎ এই জায়গায় থাকতো না, কেউ তো নোটিস করতোই। এইসবের পেছনে অন্য কেউ অবশ্যই আছে। এইদিকে সি তার নতুন 2 বন্ধুর সঙ্গে স্কুল শেষে স্পাইসি ফুড খেতে যাচ্ছিল। তখনই হান চলে আসে আর সিকে তার গাড়িতে উঠতে বলে। এবার গাড়িতে বসে হান বলে, তুমি তো সানার বন্ধু, তাহলে তুমি ওকে দেখতে যাও না কেন? সি তার দিকে তাকালে হান বলে, আমি তোমাকে সন্দেহ করছি না, আমি শুধু জানতে চাইছি। কারণ দেখো, তুমিই বলেছিলে যে সে সুইসাইড করতে পারে না, আর আমারও তাই মনে হচ্ছে। ওর সুইসাইড করার পেছনে কোনো কারণই নেই। সি জিজ্ঞাসা করে, আপনার কাছে কি সানার চশমা আছে? হান বলে, না তো, আমার কাছে ওর কোনো চশমা নেই। সি বলে, তাহলে ওর চশমাটা আগে খুঁজে বের করুন, বাকিটা আমি আপনাকে পরেই বলবো। এইদিকে মিস্টার কিম তার দুলাভাইকে একটা হোটেলে দেখতে পায়। সেখানে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে বসে ড্রিঙ্ক করে। তখন মিস্টার কিম তাকে কল করলে সে বলে, আমি একটা মিটিংয়ে আছি, এখন কথা বলতে পারবো না। এরপর লোকটা তার গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেল রুমে চলে যায়। তখন মিস্টার কিম রুম সার্ভিসিং এর কথা বলে তার দুলাভাইকে এসে ধরে ফেলে, আর বলে, এসব কি করছিস তুই? দুলাভাই বলে, কি হয়েছে? তোমার বোনকে তো আমি আর অখুশি রাখি না। যতই হোক, দিন শেষে আমারও তো একটা প্রাইভেট লাইফ আছে। মানে বুঝতে পারছো, বিয়ে করছে, বউ আছে, বাচ্চা আছে, তার আবার প্রাইভেট লাইফ। আবার সে প্রাইভেট লাইফের জন্য নতুন একজন লাগে। কি একটা অবস্থা। যাই হোক, মিস্টার কিম তার দুলাভাইকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি গিয়ে আমার বোনের কাছে ক্ষমা চাইবে আর ভালো হয়ে যাবে, নয়তো দেখে নিও কি করি আমি। পরের সিনে দেখি মিস্টার কিমের কানাডা যাওয়ার সময় হয়ে এসেছে। সে তার চশমাটা খুলে তার স্কুলের ডেস্কে রেখে দেয়, আবার কি মনে করে সেটা পরে নেয়। তখনই সে জানতে পারে তার দুলাভাইয়ের গার্লফ্রেন্ড প্রেগনেন্ট।
এইটা দেখে সে দ্রুত তার বোনের বাড়ির দিকে যেতে থাকে। সেখানে গিয়ে সে দেখে তার বোন গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করছে। সে কোনো রকমে তার বোনকে থামায়। সেখানে তার দুলাভাইও চলে আসে। তবে সে তার বোনের কাছে না গিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায়। এইটা দেখে তো কিমের অনেক রাগ হয়। সে গিয়ে তার দুলাভাইকে মারতে থাকে। তখন তার বোন ডেকে বলে, থাম তুই, ও আমার হাজবেন্ড না, ও আসলেই ওই মহিলার হাজবেন্ড, আমি ছিলাম তার গার্লফ্রেন্ড। মানে এতক্ষণ যাবৎ আমরা পুরো উল্টো দেখে এসেছি। এটা জানার পর মিস্টার কিমও অনেক অবাক হয়ে যায়। এইদিকে হান ওই টিচারের চিঠির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝতে পারে এটা তার লেখা ছিল না। এরপর সে বাড়িতে গিয়ে সানার রুমে কিছু খোঁজাখুঁজি করতে থাকে। একটু পর সে সানার ডায়েরি এনে সিকে দেখিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এই চশমার কথাই বলছিলে? দেখতে পাই ডায়েরিতে সানা অনেকগুলো রেড লাইনের সঙ্গে সঙ্গে সেই চশমাও এঁকে রেখেছিল। হান বলে, এই চশমার মধ্যে কি এমন আছে, কি এমন দেখা যায় এটা পড়লে? সি বলে, এস লাইন। হান তো কিছু বুঝতেই পারে না। সি বলে, এস লাইনের মাধ্যমে বোঝা যায় মানুষটা তার জীবনে কতবার কারোর সঙ্গে ইন্টিমেট হয়েছে। হান বলে, পাগল তুমি? না আমায় দেখে পাগল মনে হয়, কী সব বলছো? সি বলে, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। এই বলে সে চলে যেতে নিলে হান তাকে আটকায় আর বলে, আমি তো একবারও বলিনি তোমাকে আমি বিশ্বাস করব না। আচ্ছা, এমনটা কি হতে পারে যে কেউ এই চশমা নেওয়ার জন্যই সানাকে মারতে চেয়েছে? সি বলে, জানি না, তবে আমারও সেটাই মনে হয়। আসলে সানা তো কয়েকদিন ধরেই তার আশপাশের মানুষদের সিক্রেট রিলেশন নিয়ে তাদের থ্রেট দিয়ে আসছিল। হয়তোবা তাদের মধ্য থেকে কেউই প্রতিশোধ নিতে চেয়েছে। হান বলে, এই চশমাকে ঘিরে একের পর এক যে খুন হচ্ছে, এতে আমার তো মনে হয় এই চশমা এই পৃথিবীতে একটা না, এমন আরো অনেক আছে। সি বলে, হতেও পারে, তবে আমি চশমা ছাড়াই এস লাইন দেখতে পাই। হান বলে, তাহলে তোমার জীবন তো মনে হয় অনেক কঠিন, তাই না? এটা শুনে সি চুপ করে থাকে। পরের সিনে সে দেখতে পায় সানার রেড লাইন মুছে গিয়ে সে মারা যাচ্ছে। এতে তো সে অনেক অবাক হয়ে যায়। তখনই ক্লাসের মাঝে তার ঘুম ভেঙে যায়। লাঞ্চ ব্রেকে তার বান্ধবী জিন বলে, দেখো তো কেমন পাগলের মতো দেখাচ্ছে তোমায়, তোমার তো একটু ঘোরাঘুরি প্রয়োজন, চলো আজ ছুটির পর কোথাও থেকে ঘুরে আসবো। সি জানায় সে যেতে পারবে না, কারণ সে নতুন নতুন পার্ট টাইম জব নিয়েছে। এইদিকে আমরা টিচার মিশেলকে দেখতে পাই। তার চোখে সেই চশমাটা ছিল, যার ফলে সে সবার রেড লাইন্স দেখতে পাচ্ছিল। মিশেলের একটা বাজে অভ্যাস ছিল, সে রেগে গেলেই স্টেপলার বারবার প্রেস করে পিন নষ্ট করত। আর এই স্টেপলার নিয়ে সামনে ভয়ানক কিছু হবে। মিশেল টিচার হলেও তার আরেকটা স্বপ্ন ছিল, নায়িকা হওয়ার স্বপ্ন। এটার জন্য সে অনেক পরিশ্রমও করে, যার ব্যাপারে সে তার কলিগদেরকেও জানায়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে মিউজিক টিচারকে পছন্দ করত, তবে তাকে কোনোদিনই কিছু বলেনি। মিশেলের আরও একটা সিক্রেট ছিল, সে ছদ্মবেশ নিয়ে প্রতিদিন একটা হোটেলে যেত। এটা সেই হোটেল ছিল যেখানে সি নতুন নতুন চাকরি নিয়েছে। এইদিকে হান আর অ্যাসিস্ট্যান্ট মিলে সানার কেসটা স্টাডি করছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আমার তো মনে হচ্ছে সানাকে হয়তো কিম হাই নয়তোবা টিচার এই দুজনের একজন ধাক্কা দিয়েছে। হান বলে, না, টিচার ধাক্কা দেয়নি, কারণ তার পরিবার জানিয়েছে টিচারের নাকি হাইটে ফোবিয়া আছে। এরপর সে অ্যাসিস্ট্যান্টকে চশমার ব্যাপারেও বলতে যায়, কিন্তু তখনই সিনিয়র অফিসার চলে আসায় সে বলতে পারে না। এইদিকে সি যখন হোটেলে ছিল তখন তার বন্ধুরা সেখানে চলে আসে। বাধ্য হয়ে সে তার সঙ্গে বসতে দেয়। তখনই সেখানে মিশেল চলে আসে আর রুম বুক করে সেখানে আরাম করতে চলে যায়। সে ছদ্মবেশ ধরে থাকলেও জিনের মনে হয় এই মহিলাকে সে কোথাও তো দেখেছে। মিশেল প্রতিদিন সেম রুম ভাড়া করত, আর সেই রুমের ভেতর গিয়ে সে এমনভাবে অ্যাক্টিং প্র্যাকটিস করতো যেন সেটাই তার জীবন। প্র্যাকটিস শেষে সে যখন চলে যাচ্ছিল তখন জিন বলে, ও হ্যাঁ, এটা তো আমাদের স্কুলে সেই চশমাওয়ালি ম্যামটা, তবে সে এখানে কি করছে? এইদিকে মিশেলের বাড়ি দেখি যেটা অনেক ছোট ছিল, এই কারণেই তো সে তার অ্যাক্টিং প্র্যাকটিস করার জন্য সেই হোটেলের রুম ভাড়া করত প্রতিদিন। এইদিকে এস লাইনের বিষয়টা হান এখনো মেনে নিতে পারেনি, তাই সে সি এর বাবার কেস ওপেন করে। আর সেখানে সে এই রেড লাইনের ব্যাপারেই দেখতে পায় যে 5 বছরের ছোট সি কিছু রেড লাইন এঁকেছিল, যেটা দেখে তার মা তার বাবাকে খুন করেছিল। এইটা দেখে হান কনফার্ম হয়ে যায় যে সেই রাতে সি সত্যি কথাই বলছিল। পরের সিনে সি আসে সানাকে দেখতে। সেইখানে হান তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা সানার মাথায় কি কোনো রেড লাইন আছে? সি বলে, আমি কারো পার্সোনাল খবর তোমাকে দিতে পারবো না। তার হেজিটেশন দেখে হান বুঝতে পারে যে হ্যাঁ, সানার মাথায় আসলেও রেড লাইন আছে। সে বুঝতে পেরেছে দেখে সিও বলে দেয় যে হ্যাঁ, ওর মাথায় একটা রেড লাইন আছে। হান বলে, সেটা কার সঙ্গে? এটা কি অ্যাক্সিডেন্টের আগের তার সেই নতুন বয়ফ্রেন্ডটা? সি জানায় না, সে তার সঙ্গে থাকেনি। এমনকি স্কুলের কারোর সঙ্গে তার রেড লাইন ম্যাচ করে না, সেটা তো দূরেই কেউ হতে পারে।
আচ্ছা, এমন তো নয় যার সঙ্গে তার এই অ্যাসলাইন জুড়ে আছে সেই তাকে মারার চেষ্টা করছে। হান বলে হতেও পারে। বাড়ি ফিরে সে টিভিতে নিউজ দেখছিল, সেখানে একটা মার্ডার কেসের আসামিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সে এমন ভাব করছিল যেন সে একটা সেলিব্রিটি, সে খুব মহান কোনো কাজ করেছে। তার চোখেও ঠিক অমনই একটা চশমা ছিল যেটা নিয়ে এত কিছু হচ্ছে। এইটা দেখে সি বুঝতে পারে যে হ্যাঁ, এইরকম চশমা পৃথিবীতে মাত্র একটা না, আরও অনেক আছে। আর কোথায় কোথায় যে আছে সেটার আইডিয়া কারো কাছে নেই। এইদিকে মিশেল মিউজিক টিচারের সঙ্গে কথা বলতে আসে। সে এখানে তার অনেক প্রশংসা করে। এতে মিউজিক টিচার খুশি হয়ে তারও অনেক প্রশংসা করে। এতে মিশেল তো পুরো আকাশে উঠে যায়। সে তো তার আর মিউজিক টিচারের এস লাইন একসাথে হওয়ার কল্পনাও করতে শুরু করে। এইদিকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় জ্যাং সিকে বলে চলো আজ সুইমিং পুলে যাই। সিও রাজি হয়ে যায়। সুইমিং পুলে আসার পর জ্যাং জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি সাঁতার জানো? সি বলে না। তবে সে কিছুক্ষণ পানির দিকে তাকিয়ে থাকার পর কি মনে করে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তাকে উঠে আসতে না দেখে জ্যাংও পানিতে ঝাঁপিয়ে পড়ে আর তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুইজন বসে রামেন খাচ্ছিল। কথায় কথায় সি তাকে বলে দেয় যে ছোটবেলা থেকে আমি এস লাইন দেখতে পাই। এরপর সে তাকে এস লাইনের পুরো ঘটনাটাও বলে। তখন সে এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে আচ্ছা আমার মাথায় কি কোনো এস লাইন আছে? সে বলে না, তোমার মাথায়ও নেই, আমার মাথায়ও নেই, আর জিনের মাথায়ও নেই। এইটা শুনে জ্যাং খুশি হয়ে যায়। এরপর সি জিজ্ঞাসা করে তুমি কি আমার কথা বিশ্বাস করছো? জ্যাং বলে হ্যাঁ, বিশ্বাস না করার কি আছে, তুমি তো খুবই চুপচাপ একটা মেয়ে, যখনই মুখ খোলো গুরুত্বপূর্ণ কিছুই বলো। এই কথাটা সি এর এতটাই ভালো লাগে যে সে বাড়ি ফিরে না ঘুমিয়ে জ্যাংয়ের কথা ভাবতে থাকে। মানে এই প্রথমবার কেউ তাকে এতটা বিশ্বাস করেছে। পরের সিনে হান সানার কেসটা নিয়ে স্টাডি করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই, সব সময় কাজের মধ্যেই ডুবে থাকো? তখন হান বলে গার্লফ্রেন্ড তো নেই, তবে কারো উপর আগ্রহ আছে। তখন তার কল্পনায় আমরা কিউজিনকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট বলে তাহলে এখানে কি করছো, ডেটে যাও তাকে নিয়ে। হান বলে কিউরিয়াস হলেই ডেটে যাওয়া লাগে না, তাহলে তো আমি ফকির হয়ে যাব। পরদিন মিশেল আবারও হোটেলের রুম ভাড়া করে। সে প্রতিদিন একই রুম ভাড়া করে কারণ এইখান থেকেই সে ওই চশমাটা পেয়েছে। আর এখানে আয়নার পাশে দেয়ালে একটা ফুটো আছে যেটার মাধ্যমে সে পাশের রুমে কি হচ্ছে না হচ্ছে তা দেখতে পায়। আজ সে ওই ফুটো দিয়ে দেখতে পায় পাশের রুমে মিউজিক টিচার এসেছে। এটাতে সে তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু যখনই সে দেখে মিউজিক টিচার একা না বরং তার সঙ্গে অন্য কেউ আছে, সে তো প্রচণ্ড রেগে যায় আর আপসেটও হয়ে যায়। তাদের কথা শুনে সে এটাও বুঝতে পারে যে আগামীকালও তারা এখানে আসবে। পরদিন যখনই মেয়েটা হোটেলে আসে তখন মিশেল তার উপর আক্রমণ করে তাকে তার রুমে বেঁধে রাখে। এরপর সে তার পোশাক পরে মিউজিক টিচারের কাছে চলে যায়। মিউজিক টিচার তো তাকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন? তখন মিশেল তাকে তার মনের কথা বলে দেয়। কিন্তু মিউজিক টিচার তো তাকে পছন্দ করতো না, তাই সে উঠে চলে যাচ্ছিল। এতে মিশেল রেগে তার স্টেপলার ওই টিচারের মাথায় ছুঁড়ে মারে। ব্যথা পেয়ে টিচারের মাথা ঘুরতে থাকে আর সে আবারও এসে বিছানায় শুয়ে পড়ে আর কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে যায়। তখন মিশেল সে অজ্ঞান হওয়া লোকটার সঙ্গেই শুয়ে থাকে। তবে মিউজিক টিচারের মাথার আঘাতটা থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল আর সে মারা যাচ্ছিল। এইটা দেখে মিশেল তো একদম পাগলের মতো করতে থাকে। সে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে গিয়ে পানিতে বসে তার শরীরে সেই স্টেপলার দিয়ে প্রেস করতে থাকে। এইদিকে সেই রুম সার্ভিস দিতে গিয়ে মিশেলের রুম থেকে সে বাধা পড়া মেয়েটার কান্নার আওয়াজ শুনতে পায়। দরজা খুলে সে তাকে উদ্ধার করে। এর কাছ থেকে সবকিছু শোনার পর সে মিউজিক টিচারের রুমে গিয়ে সেখানে তার লাশ দেখতে পায়। আর বাথরুমে ছিল মিশেল, যে নিজেই নিজেকে আঘাত করে মেরে ফেলেছে। ইনভেস্টিগেশনের জন্য হান আসে। তবে সে এসে মিশেলের চোখে তেমন কোনো চশমাই দেখতে পায় না যার কথা সি বলেছিল। সে সিকে এসে জিজ্ঞাসা করে তোমার কি আসলেও মনে হয় মিশেল যে চশমাটা পরতো ওইটা সেই চশমা? সি বলে হ্যাঁ, আমি একদমই শিওর। গতকালকে তার আচরণ দেখে আমি পুরোপুরি বুঝতেই পেরেছিলাম যে সে পাল্টে গিয়েছে। আসলে এই চশমাটা যাদের কাছে থাকে তারা নিজেদেরকে মহান মানুষ ভাবতে শুরু করে, একদম অন্য মানুষদের থেকে আলাদা। তাই তো তোমায় বলছি এই চশমাটা একটা ভয়ানক জিনিস। যাই হোক, পরের সিনে দেখতে পাই হান ওই চশমার কথাটা ভুলতেই পারছিল না, বারবার সি এর কথাগুলো তার মাথায় ঘুরছিল। তাই সে আবারও ওই হোটেল রুমে যায় আর বাথরুমে গিয়ে বাথটবে খুঁজতে খুঁজতে সে ওই চশমাটা পেয়েও যায়। আর এটা চোখে দিতেই সে তো অবাক, কারণ তার মাথায় অগণিত রেড লাইন ছিল। এবার আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই যেখানে হান একটা ছোট্ট বাচ্চাকে কোলে নেয়। জানতে পারি এটাই সানা। আসলে সানার বাবা মা মারা যাওয়ার পর থেকেই সে সানার খেয়াল রেখে এসেছে।
প্রেজেন্টে দেখতে পায় হান সানাকে হসপিটালে দেখতে আসে। সে এসে সানার অসুস্থ চেহারার দিকে মন খারাপ করে তাকিয়ে থাকে। পরের সিনে দেখতে পায় সে সানার বয়ফ্রেন্ডকে ধরে নিয়ে আসে আর সানার পাশে দাঁড় করিয়ে দেয়, এটা দেখার জন্য যে তাদের দুইজনের রেড লাইন এক হয় কিনা। তবে সেগুলো আলাদা ছিল। এরপর সে বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, আচ্ছা সানার কি আরও কোনো বয়ফ্রেন্ড আছে? তখন সে বলে, না, তার আর কোনো বয়ফ্রেন্ড তো নেই, তবে সে সবসময় আমাকে বলতো আমি ওই অসভ্য লোকটাকে কোনোদিনও ক্ষমা করব না। এটা শুনে হান চিন্তায় পড়ে যায়। তবে কি সানার সাথে অতীতে খারাপ কিছু হয়েছিল? পরের সিনে দেখে স্কুলের একটা মেয়ে পুলিশ স্টেশনে একটা কমপ্লেন করাতে আসে। সে বলছিল, আমি একদিন স্কুল ছুটির পর আমার স্কুলের একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমার মনে হয় যে তারা আমার ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যার কারণে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পর আমি বুঝতে পারি আমার সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছে, যেটা কেউ একা করেনি, কয়েকজন একসাথে মিলে করেছে। এখন আমি চাই আপনারা তাদের খুঁজে বের করুন আর তাদের যত কঠিন থেকে কঠিনতর শাস্তি হয় সেগুলো দিন। পরের সিনে হান স্কুলে আসে ইনভেস্টিগেশন করতে। এখানে এসে তার টিচার কিউজিনের সঙ্গে দেখা হয় আর সেই কিউজিনের মাথায় একটা এস লাইনও দেখতে না পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। কিউজিন জিজ্ঞাসা করে সানা কেমন আছে। হান জানায় আগের থেকে একটু ভালো। কিউজিন বলে, তুমি কবে থেকে আবার এই চশমা পরতে শুরু করলে? যাই হোক, চশমাটায় তোমাকে ভালোই দেখাচ্ছে। এইটা শুনে হানের মনে লাড্ডু ফুটতে থাকে। পরের সিনে আমরা হানকে ওই কমপ্লেন করা মেয়ের বন্ধুর সঙ্গে দেখতে পাই। হান বলে, ওই মেয়েটা আমাকে বলেছে তুমি নাকি ওকে ড্রিঙ্কস করার জন্য তোমার বাড়িতে ডেকেছিলে আর তার ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে তার সঙ্গে খারাপ কিছু করেছিলে। ছেলেটা ক্যাজুয়ালি বলে, আমি স্ট্রেসড আউট থাকলে সবসময় ড্রিঙ্কস করি আর আমি ওকে আমার বাসায় ডাকিনি, ও নিজে থেকেই আমার বাসায় আসতে চেয়েছে আর আমি ওর সঙ্গে খারাপ কিছুই করিনি। পরের সিনে দেখি হান সি এর সঙ্গে দেখা করে। এইখানে সি তার কাছে চশমাটা চায়। হান মানা করে দেয় আর বলে যে এই চশমাটা খুলে ফেললে আমি সানার কেসের তদন্তের প্রমাণ জোগাড় করতে পারবো না। তখন সি রেগে গিয়ে বলে, তুমি কেন বুঝতে পারছো না, এই চশমাটা অনেক খারাপ একটা জিনিস। তখনই সেখানে টিচার কিউজিন চলে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। তাকে দেখে সি ওখান থেকে চলে যায়। এবার হান বলে, আপনি চিন্তা করবেন না, ও আসলে আমার বাড়ির পাশেই থাকে, আমি ওকে খুব ভালোভাবেই চিনি, আমরা তো এমনিই কথা বলছিলাম। এরপর কথায় কথায় হান কিউজিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা আজ রাতে আপনি কি আমার সঙ্গে ডিনারে যাবেন? তখন কিউজিন বলে, আমি একটু ব্যস্ত আছি, তবে আমি ফ্রি হলে তোমাকে কল করে জানাবো। এবার হান ওখান থেকে চলে গেলে আমরা এই ড্রামার সবচাইতে বেশি আনএক্সপেক্টেড একটা জিনিস জানতে পারি। কিউজিন পেছনে ঘুরে হানকে চলে যেতে দেখছিল আর তখন সে তার মাথার প্রত্যেকটা রেড লাইন দেখতে পাচ্ছিল। সেও একদম সি এর মতো ছিল, যার রেড লাইন দেখতে কোনো চশমার দরকার হতো না। পরের সিনে হান আর অ্যাসিস্ট্যান্ট ওই কেসের ব্যাপারে কথা বলছিল। এইখানে তারা সন্দেহ করছিল যে মেয়েটা মিথ্যা অভিযোগ করেছে। পরের সিনে ওই মেয়েটার বন্ধুকে পুলিশ স্টেশনে ডেকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু এখানেও ছেলেটা মানা করতে থাকে। এমনকি সে পুলিশকে তাদের চ্যাট হিস্ট্রিও দেখায়, যেখানে মেয়েটাই প্রথমে ছেলেটাকে মেসেজ করে তার বাসায় যেতে চেয়েছিল। এরপর হান ওই মেয়েটার সঙ্গে কথা বলে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন মিথ্যা অভিযোগ করছো? তোমার সঙ্গে কি আসলে এমন কিছু হয়েছিল নাকি কেউ তোমায় ফোর্স করেছে এইভাবে মিথ্যা অভিযোগ করার জন্য? তখন মেয়েটার মা বলে, আমি আমার মেয়ের কাপড় নিজের হাতে ধুয়েছি আর আমি একদমই নিশ্চিত আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করা হয়েছে। এরপর হান ওই বন্ধুকে দেখতে পায় যার সঙ্গে এই মেয়ের রেড লাইন কানেক্ট হচ্ছিল না। এইখানে তার আরো বেশি করে সন্দেহ হয় যে মেয়েটা আসলেই মিথ্যা বলছে। পরের সিনে হান যখন বাড়ি যাচ্ছিল তখন সে দেখতে পায় সি বাইরে তার জন্য অপেক্ষা করছে। এইখানে সি তার কাছে আবারও চশমাটা চায়। তখন হান তাকে বোঝায় যে সে এই চশমা কোনো খারাপ কাজে ব্যবহার করছে না। এরপর তারা দুজন একসঙ্গে কথা বলতে বসে। এইখানে হান সিকে তার মা এবং তার একটা ছবি দেয়। এরপর তাকে বলে যে আমি তোমার কেসের ফাইলটা পড়েছিলাম, তুমি তো তখন ছোট্ট বাচ্চা ছিলে, তুমি যদি বুঝতে যে এত কিছু হয়ে যাবে তাহলে তুমি তো আর সেই রেড লাইনগুলো আঁকতে না। তোমার জায়গায় আমি থাকলে হয়তোবা আমিও এমনটাই করতাম, এতে তোমার কোনো দোষ নেই। এইগুলো শুনে সে চুপ করে থাকে। এরপর হান তার সঙ্গে ওই মেয়ের কেসের ব্যাপারে কথা বলে আর জানায় যে আমি ওই মেয়ের মাথায় 4টা রেড লাইন দেখেছি, তবে একটাও তার ওই বন্ধুর সঙ্গে কানেক্ট হয়নি। এটা শুনে সি বলে, অদ্ভুত তো, 1 সপ্তাহ আগেও তো ওর মাথায় একটা রেড লাইনও ছিল না।
এইটা শুনে হানের মনে হতে থাকে যে হয়তোবা ওই মেয়েটা সত্যি কথাই বলছিল। এরপর সে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আবারও ওই বন্ধুর বাড়িতে যায়। সেখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে সে জিজ্ঞাসা করে, ও তাহলে সবকিছু ক্লিন করে ফেলেছো তাই না? ছেলেটা বলে, নোংরামো আমার একদমই পছন্দ না, তাই আমি সবসময় আমার ঘর পরিষ্কার রাখি। হান জিজ্ঞাসা করে, এইটাই কি সেই জায়গা যেখানে তোমরা ড্রিঙ্কস করেছিলে? ছেলেটা বলে, হ্যাঁ। আর আপনারা কি এখন দয়া করে চলে যেতে পারেন? কাল আমি স্কুলে যাব, এই জন্য আমার এখন ঘুমাতে হবে। পরের সিনে আমরা সিকে দেখি। সে ওই হোটেলে আসে যেখানে গত পর্বে মিশেল মারা গিয়েছিল। সে মিশেলের রুমে এসে আয়নায় তাকিয়ে দেখে যে তার মাথায় একটাও রেড লাইন নেই। তখনই হঠাৎ করে সেখানে জ্যাং চলে আসে। এরপর তারা দুই বন্ধু একসঙ্গে গল্প করতে থাকে। এইদিকে হান ও তার অ্যাসিস্ট্যান্ট মিলে ওই ছেলে যেখানে ময়লা ফেলে সেইখানে প্রমাণ খুঁজতে থাকে। ওইখানে তারা সেই বিছানার চাদরটাও পেয়ে যায় যেটা ইনসিডেন্টের রাতে বিছানায় বিছানো ছিল। এবার হান বলে, আমি জানতাম, আমি ওই ছেলের বাড়ি গিয়েই বুঝতে পেরেছিলাম যে সে আমাদের মিথ্যা বলেছিল যে তার নোংরা পছন্দ নয়। আসলে সে তো সবকিছু পরিষ্কার করেছিল প্রমাণগুলো মিটানোর জন্য। এরপর তাকে আবারও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে ডাকা হয়। এইবার ছেলেটা বলে যে হ্যাঁ, আমিও কি ড্রিঙ্ক করিয়েছিলাম। সে মাতাল হওয়ার পর বলেছিল যে সে আরও ড্রিঙ্ক করতে চায়, তাই আমি আবারও ড্রিঙ্ক আনতে বাইরে গিয়েছিলাম। বিশ্বাস না হলে তোমরা সিসিটিভি ফুটেজ চেক করতে পারো। এরপর হান ও তার অ্যাসিস্ট্যান্ট ফুটেজে দেখতে পায় যে সেই রাতে তার বাড়িতে আরও 4টা ছেলে গিয়েছিল। তারা তো অবাক, এই 4টা ছেলে এই বাড়িতে কেন যাচ্ছে। এরপর হান বুদ্ধি করে ওই ছেলেগুলোর আসার সময়ের আর যাওয়ার সময় রেড লাইনগুলো কাউন্ট করে আর বুঝতে পারে যে এই 4জনই হচ্ছে আসল অপরাধী। পরদিন সে স্কুলে ওই মেয়েটাকে দেখতে পায় আর সে দেখে যে ওই মেয়ের মাথার রেড লাইনগুলো পাশে থাকা 4টা ছেলের মাথায় গিয়ে কানেক্ট হয়েছে। এখানে সেও পুরো ব্যাপারটা বুঝতে পারে। সাথে সাথে সে হানকে কল করে এই সব জানাতে যায়। তবে দেখতে পায় হান অলরেডি স্কুলে চলে এসেছে, কারণ সেও তো সত্যিটা ধরে ফেলেছিল। এরপর ওই 4জনের জিজ্ঞাসাবাদ করা হয়, তবে স্বাভাবিকভাবে কেউ কিছু স্বীকার করে না। পরে হান ও তার অ্যাসিস্ট্যান্ট মিলে একটা ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার বাহানা করে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে সমস্ত সত্যি কথা বের করে নেয়। এবার সব জানার পর হান আবারও ওই বন্ধুর কাছে যায় আর তাকে একটা বটল দেখিয়ে বলে যে এই বটলটা আমি তোমার রুম থেকে পেয়েছি। তুমি ওই রাতে ও ড্রিঙ্কসে এটা মিশিয়ে দিয়েছিলে তাই না? আমি জানি তুমি নিজে ওর সঙ্গে খারাপ কিছু করনি, তবে তুমি তোমার বন্ধুদের সাহায্য করেছো ওর জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য, তাই তুমিও সমান অপরাধী, বরং তুমি তো আরো বড় অপরাধী। আমি প্রাণপণ চেষ্টা করব যেন কোর্টে তোমার কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। এবার এখান থেকে বের হয়ে সে হসপিটালে যায়। আমরা জানতে পারি তার বাবা আবারও হারিয়ে গিয়েছে। আজ সে নার্সদের সঙ্গে রাগারাগি করেছে, একটা পেশেন্টকে দেখে রাখতে তাদের এত সমস্যা কেন হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখতে পাই তার বাবাকে তো টিচার কিউজিন নিয়ে গিয়েছে। হান তো পুরোপুরি শকড হয়ে যায়। এরপর সে আসে সানার কাছে। এখানে সে সানার রেড লাইন দেখে বুঝতে পারি যে তার সঙ্গে খারাপ কাজ করা লোকটা আশেপাশে কোথাও আছে। সে ওই রেড লাইনকে ফলো করতে থাকে। তখনই সেখানে তার বাবা চলে আসে আর হান দেখতে পায় এটা তার বাবার সঙ্গে কানেক্ট হয়েছে। এর মানে তার নিজের বাবাই ছিল ওই লোক যাকে সানা সবচেয়ে বেশি ঘৃণা করত। সে তো অনেক বেশি রেগে যায় আর তার বাবাকে মারতে থাকে, কারণ সে সানাকে ছোটবেলা থেকে বড় করেছে, সে সানাকে অনেক বেশি ভালোবাসতো। সে তার বাবাকে জিজ্ঞাসা করে কিভাবে সে এমন একটা নীচ কাজ করতে পারে ছোট্ট একটা বাচ্চা মেয়ের সঙ্গে। এইখানে সে তার বাবাকে মেরে ফেলতে চাইছিল, তবে সে পারে না। যতই হোক এই লোকটা তো তার বাবা। পরের সিনে আমরা সিকে দেখি যে অনেক ভয় পেয়েছিল, তার হাতে রক্ত লেগেছিল। ওই সময় সে হানকে কল করে। পরের সিনে আমরা একটা কলেজ স্টুডেন্টকে দেখতে পাই যে ক্যাফেতে পার্ট টাইম জব করত। সে যখন কাজ করছিল তখন তার ফোনে একটা মেসেজ আসে, যেটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে ওই মেসেজের মধ্যে তার আর তার বয়ফ্রেন্ডের প্রাইভেট মোমেন্টের ভিডিও ছিল। পরদিন যখন সে কলেজে যায় তখন সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর আমরা জানতে পারি কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ওই ভিডিওটা ছিল। আমরা জানতে পারি এই ভিডিওটা নিয়ে তার বয়ফ্রেন্ড তাকে ব্ল্যাকমেল করছিল টাকার জন্য। এইসবে সে এতটাই কষ্ট পায়, এতটাই ভেঙে পড়ে যে সে সুইসাইড করার জন্য একটা গাড়ির নিচে পড়তে যায়। তখনই সেখানে টিচার কিউজিন চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। পরের সিনে মেয়েটা কিউজিনকে কফি খেতে দেয়। তখন কিউজিন তাকে সেই রেড লাইন দেখতে পাওয়া চশমা দেয়। মেয়েটা বলে এটা তো আমার চশমা না। কিউজিন বলে রেখে দাও, কাজে লাগবে। পরের সিনে দেখি সি কারোর জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে জ্যাং চলে আসে। আসলে আজ ছিল সি এর জন্মদিন, তাই জ্যাং তাকে বার্থডে উইশ করে।
এতে সি খুশি হয়ে যায়। এরপর তারা দুজন সি এর বাড়িতে যায়। এইখানে তারা গল্প করতে করতে অনেকটা কাছাকাছি চলে আসে। পরের সিনে সি উপরে আয়নায় দেখে তার আর জ্যাং এর এস লাইন কানেক্টেড। এতে সে অনেক বেশি খুশি হয়। এরপর তারা দুজন আবারও বাইরে ঘুরতে বের হয়। জ্যাং জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি ক্ষুধা লেগেছে? সি বলে হ্যাঁ। জ্যাং বলে তাহলে এখানে একটু দাঁড়াও, আমি এখনই গিয়ে তোমার জন্য কিছু নিয়ে আসছি। জ্যাং চলে গেলে সি পাশের একটা আয়নায় নিজের রেড লাইন দেখতে থাকে। হঠাৎ করে সে দেখে তার রেড লাইন গায়েব হতে শুরু করেছে। এটা কিভাবে সম্ভব? তখনই সে পাশেই একটা ভিড় দেখতে পায়। সেখানে গিয়ে সে কোনো রকমে দেখতে পায় যে একটা বার্থডে কেক নিচে নষ্ট হয়ে পড়ে আছে। ভিড় ঠেলে কোনো রকম সামনে যেতে সে আরো অবাক। ওইখানে জ্যাং এর বডি পড়েছিল, সে মারা গিয়েছে। এটা দেখে সি তো কিছু বলার বা করার ক্ষমতাই হারিয়ে ফেলে। তার অনেক কান্না পাচ্ছিল। সে বারবার তার আর জ্যাং এর কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। সে যখন এভাবে কান্না করছিল তখন তার ফোনে মেসেজ আসে আর সেখানে দেখা যায় কেউ জিনকে কিডন্যাপ করে নিয়েছে। এটা দেখে সে তো আরো ভেঙে পড়ে। মনে মনে বলতে থাকে সে তো অভিশপ্ত, সে কি করে এটা ভুলে গিয়ে সাধারণভাবে বাঁচতে শুরু করেছিল। সে হানকে কল করে, হানও সেখানে চলে আসে। হান তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা সানার মাথার এসলাইন যে আমার বাবার সঙ্গে কানেক্ট হতো এটা কি তুমি জানতে? সি বলে না। এরপর সে হানকে জিনের কিডন্যাপ হওয়ার মেসেজটা দেখায় আর তাকে বলে, ছোটবেলা থেকে প্রতি বছর আমার জন্মদিনে আমার কাছে স্পেশাল একটা কার্ড আসতো। আমি প্রথম ভাবতাম এটা হয়তো আমার মা পাঠাচ্ছে, কিন্তু আমি ভুল ছিলাম। আজ আমার জন্মদিন, আমার মনে হয় আজও আমার কাছে আরেকটা কার্ড আসবে। এরপর হান আবারও ওই জিনকে কিডন্যাপ করা সেই মেসেজটা দেখতে পায়। সেখানে সে দেখে কিডন্যাপার সিকে স্কুলে যেতে বলেছে। তখন তার মনে পড়ে সেই সিসিটিভি ফুটেজের কথা যেখানে কিউজিন তার বাবাকে নিয়ে যাচ্ছিল কোথাও। এরপর সে সিকে নিয়ে স্কুলে পৌঁছে যায়। সে জানায়, আমি তোমাদের টিচার কিউজিনের ব্যাপারে খোঁজ নিয়েছি। আসলে কিউজিন নামে কেউ তো এক্সিস্টই করে না। তার সার্টিফিকেট, তার ঠিকানা সব কিছুই নকল ছিল। আমার মনে হয় কিউজিনের মাঝে কোনো সমস্যা আছে। এরপর তারা স্কুলের একটা ক্লাসের লাইট জ্বলতে দেখতে পায়। এরপর তারা দুইজন সে রুমের দিকে যেতে থাকে। তবে অদ্ভুতভাবে তারা দুইজন দুই রুমে পৌঁছে যায় যেখানে সি জিনকে পেয়ে যায়। জিন বলে, এসব কি হচ্ছে? সি বলে, তোমাকে স্কুলে কে এনেছে? জিন বলে, তুমিই তো আমাকে ফোন করে স্কুলে আসতে বলেছো। সি বলে, যাই হোক এবার চলো এখান থেকে বের হতে হবে। এরপর তারা বাইরে আসলে হানকে দেখতে পায় না। তারা হানকে ডাকতে থাকে। এদিকে হানও তাদের খুঁজছিল। তবে অদ্ভুত বিষয় হচ্ছে তারা সবাই একই ফ্লোরে ছিল, তবে কেউই কাউকে দেখতে পাচ্ছিল না। সি জিনকে বলে, চলো নিচের ফ্লোরে যাই। তবে আমরা দেখি তারা ঘুরে ফিরে আবারও সেই ফ্লোরেই চলে আসে। এমনকি তারা ওই রুমটাও দেখতে পায় যেখান থেকে এই মাত্র জিনকে উদ্ধার করা হয়েছিল। সি তো অবাক হয়ে যায়, তারা এমন একটা লুপের মাঝে কি করে ফেসে গেল। এরপর তারা দুজন ছাদে চলে যায়। এদিকে হান হঠাৎ একটা অদ্ভুত জায়গায় এসে পড়ে। এখানে সে অদ্ভুত জামা পরা অনেকগুলো মানুষকে দেখতে পায়। এখানে আমরা ক্যাফেতে কাজ করা সেই মেয়েটাকে দেখতে পাই। মেয়েটা সবাইকে বলছিল, আমি একদিন ক্যাফেতে একটা মেয়ের সঙ্গে দেখা করেছিলাম, যেই মেয়েটা আমাকে একটা চশমা দিয়েছিল। ওই চশমাটা আমার জন্য একটা আশীর্বাদ স্বরূপ ছিল। এই চশমা পরে আমি আমার পাপগুলোকে দেখতে পেতাম। মেয়েটা আমাকে বলেছিল যদি আমি আমার পার্টনারদের মেরে ফেলি তাহলে আমি আবারও ইনোসেন্ট হয়ে যাব। সেদিন থেকে আমি আমার জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম। আমি একে একে আমার বয়ফ্রেন্ডসদের মারতে শুরু করি আর আমার মাথা থেকে একটা একটা রেড লাইন গায়েব হতে থাকে। এখন আমার মাথায় মাত্র একটা রেড লাইন আছে। এরপর সে টেবিলের উপর থেকে চাদর সরায় আর বলে, এটাই হচ্ছে আমার সর্বশেষ পাপের প্রমাণ। একে মারলেই আমি মুক্ত হয়ে যাব। তোমরাও এমনটাই করতে শুরু করো। দ্য ওয়ার্ল্ড শুড নো হোয়াট দ্য ব্রাইট রেড ইজ। এভরিওয়ান শুড বি অ্যাজ ইনোসেন্ট অ্যাজ চিলড্রেন। এই বলে সে ওই লোকটার গলা কেটে ফেলে আর পাগলের মতো হাসতে শুরু করে। এইদিকে ছাদে সি জিনকে বলছিল, জানো আমি ছোটবেলা থেকে কিছু অভিশপ্ত লাইন্স দেখতে পাই। জিন বলে, এস লাইন? এই বলে সে তার দিকে তাকায় আর বলে, আমিও এই চশমাটার মাধ্যমে এই সব লাইনগুলো দেখতে পাই। এটা মোটেই কোনো অভিশাপ না, এটা তো খুব ভালো একটা জিনিস। সি পুরো অবাক হয়ে যায় আর বলে, তোমাকে এই চশমা কে দিয়েছে? এখনই খুলে ফেলো এই চশমা। জিন বলে, সি জানো তুমি মরে গেলে পুরো পৃথিবীর চশমা ছাড়াই এস লাইন দেখতে শুরু করবে। এটা বলে সে তার উপর আক্রমণ করে। আমরা জানতে পারি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত টিচার কিউজেনি সবাইকে চশমা দিয়ে আসছিল।
এবার আমরা সেই রুমের সিন দেখতে পাই। এইখানে টিচার কিউজিনকে খুবই ভয়ানক রূপে দেখা যায়। তার মাথায় অসংখ্য অ্যাসলাইন ছিল। এইসব দেখে হান অনেক বেশি অবাক হয়ে যায়। কিউজিনকে দেখতে একদম সুপার ন্যাচারাল কোনো কিছুর মতো লাগছিল। সে এসে টেবিল ক্লথ সরায় আর আমরা সেখানে হানের বাবাকে দেখতে পাই। এটা দেখে তো হান আরো বেশি অবাক হয়ে যায় আর ছুটতে যায় তার বাবাকে বাঁচাতে। তখন কিউজিন তাকে একটা ছুরি দিয়ে বলে, এই নেক কাজটা করে ফেলো, মেরে ফেলো এই অসভ্যকে। মনে করো সে সানার সঙ্গে কি করেছিল। তখন হানেরও মনে পড়ে যে তার বাবাই তো সেই লোক যে সানার জীবনে একটা কালো দাগ লাগিয়েছে। সে তার হাত থেকে ছুরিটা নেয়, তবে সেটা দিয়ে সে তাকেই আঘাত করতে চায়। তবে কিউজিন সেটা ধরে ফেলে আর তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। এরপর সে ওই ছুরিটা দিয়ে তার বাবাকে মেরে ফেলে। হান তার দিকে গুলি ছুটতে থাকে, তবে কিউজিনের তো কিছুই হচ্ছিল না। সে তাকে জিজ্ঞাসা করে, এস লাইনের পৃথিবীটা দেখতে কেমন লাগছে তোমার? এরপর সে তার কাছে এসে তার গলা টিপে ধরে। হান জিজ্ঞাসা করে, তুমি কি সানাকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিলে? কিউজিন বলে, হ্যাঁ, তবে আমি দেখতে পাচ্ছি তুমি খুব ভালোভাবেই তার খেয়াল রাখছো, তাই তোমায় শেষ সুযোগ দিচ্ছি, এখান থেকে চলে যাও, তবে কোনো কিছু ভোলার চেষ্টা করো না। এইদিকে ছাদে জিন তখনও সিকে মারার চেষ্টা করছিল। তখন সি কোনোভাবে তার চশমাটা খুলে ফেলে আর সেটা ভেঙে ফেলে। সাথে সাথে জিন পজেশন থেকে বের হয়ে আসে। সি এর গালে একটা কাটা দাগ ছিল, সেখান থেকে রক্ত বের হয়ে অদ্ভুতভাবে উপরের দিকে যেতে থাকে। আর হঠাৎ করে সে ওই রুমটাতে চলে আসে যেখানে বাকিরা ছিল। এখানে সে হানের এই অবস্থা দেখে কিউজিনকে বলে, থামো, তাকে ছেড়ে দাও, কি করছো এসব? এটা শুনে কিউজিনও তাকে ছেড়ে দেয়। এরপর সে সি এর দিকে আসতে থাকে। সি জিজ্ঞাসা করে, তুমি কেন এসব করছো, কি চাও তুমি? কিউজিন বলে, তুমি জানতে চেয়েছিলে না ছোটবেলা থেকে কেন তুমি এই রেড লাইন্সগুলো দেখতে পাও? আজ আমি তোমাকে বলবো। তুমি তো মনে করো এটা তোমার একটা অভিশাপ, কিন্তু না, এইটা কোনো অভিশাপ না, বরং এটা তো গড গিফটেড একটা জিনিস। সি বলে, কিসের গড গিফটেড জিনিস? এইটার জন্য আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমি জ্যাংকে হারিয়েছি, এটা কিভাবে গড গিফটেড কিছু হতে পারে? এর মধ্যে ওখানে থাকা সবাই নিজেদের চশমা খুলে ফেলে এবং কিউজিন আর সি কে ঘিরে দাঁড়ায়। কিউজিন সি এর উপর অ্যাটাক করে দেয়, তবে তখনই একটা মহিলা তার সামনে এসে দাঁড়ায়। এটা সি এর মা ছিল। সে বলে, আমার কাছে অমনি একটা চশমা ছিল যেটার মাধ্যমে আমি তোমার বাবার কুকীর্তির ব্যাপারে জানতে পেরেছিলাম, আর সেই কারণেই আমি তাকে মেরে ফেলেছিলাম। এখানে তোমার কোনো দোষ ছিল না মা। এটা বলেই সে মারা যায়। এবার সি অনেক বেশি রেগে যায় আর কিউজিনের উপর অ্যাটাক করে, তবে কিউজিন খুব সহজেই তাকে আটকে ফেলে আর তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আমরা দেখতে পাই তার রক্ত অদ্ভুতভাবে উপরের দিকে চলে যাচ্ছে। কিউজিন বলে, এইবার তোমার এই স্যাক্রিফাইসের মাধ্যমে এই পৃথিবীর সবাই গড গিফটেড এই শক্তিটা পেয়ে যাবে, সবাই চশমা ছাড়াই এস লাইন্স দেখতে শুরু করবে। এই বলে সে সিকে উপরের দিকে উঠাতে থাকে। আমরা দেখতে পাই তার রক্তের মাধ্যমে উপরে এস লাইন্সের একটা বল তৈরি হচ্ছে। কিছুক্ষণ পর সে সিকে নিচে নামিয়ে আনে, ততক্ষণে সেই বলটা বিশাল আকৃতির হয়ে যায়। সে ওই বলটার সঙ্গে কিছু একটা করে, তখনই বলটা ব্লাস্ট হয়ে যায় আর পুরো পৃথিবীতে এই শক্তিটা ছড়িয়ে পড়ে। এইদিকে সি কিউজিনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তখন কিউজিন হাসে আর বলে, আর কোনো লাভ নেই, অনেক দেরি হয়ে গিয়েছে, আমি এটা প্রমাণ করে দিয়েছি যে তুমি অভিশপ্ত ছিলে না, ভালো থেকো। এই বলে কিউজিন মারা যায়। তখন রুমের সবাই এক এক দিকে ছোটাছুটি করতে শুরু করে। তখনই হঠাৎ সি আর হান স্কুলের ছাদে চলে আসে। এইখানে জিন হানের মাথার এসলাইন দেখে তো ভয় পেয়ে যায়, অর্থাৎ কিউজিনের কথা সত্যি হয়েছে, এখন থেকে সবাই চশমা ছাড়াই এসলাইন দেখতে পাচ্ছে। আকাশে প্রচুর এসলাইন ছিল, আশপাশে সবাই এসলাইন দেখতে পাচ্ছিল, এর ছবি তুলছিল, সব কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল। এরপর আমাদের কয়েকদিন পরের সিন দেখানো হয়, যেখানে সি একটা মেট্রোতে ছিল। সে বলতে থাকে, আমি সবসময় একটা সাধারণ জীবন চাইতাম, এখন পৃথিবীর সবাই এস লাইন দেখতে পায়, তাই বলা চলে সবাই আমার মতো হয়ে গিয়েছে, বা আমি এখন সবার মতো। যেটাই হোক, আমি এখন একটা সাধারণ জীবন পেয়েছি, কিন্তু সেটা কোন মূল্যে তা আমি জানি না। এইদিকে সানাকে দেখি যে একদম সুস্থ হয়ে গিয়েছে, তার মাথায় কোনো অ্যাসলাইন ছিল না। হান তাকে স্কুলে নিতে আসে। তখন সে হানকে বলে, তুমি আমাকে একদম এম্বারেস করবে না। হান বলে, আমি কি করলাম? সানা বলে, এত এত অ্যাসলাইন বানিয়ে রেখেছো মাথার উপর, এখন আমার বন্ধুরা তোমায় দেখলেই আমাকে নিয়ে মজা করে। হান আর কি বলবে, বেচারা ফাইনালি তার কাজের শাস্তি পাচ্ছে। এইদিকে সি জ্যাংয়ের মেমোরিয়ালে আসে। এখানে এসে সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে তার মনে হয় কিছু তো একটা আছে যেটা তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। তার অনেক অদ্ভুত ফিলিং হতে থাকে। তখনই সেখানে কিউজিন চলে আসে, আর এখানেই এস লাইন সিরিজটা শেষ হয়ে যায়।
তো কেমন লাগলো এই সাইফাই ফ্যান্টাসি সাউথ কোরিয়ান সিরিজ এস লাইনের গল্প? কমেন্ট করে জানিও। আসলে যখন সাইফাই আর থ্রিলারের কথা আসে তখন কোরিয়ানরাই এক নম্বরে। তো যাই হোক, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে গিয়ে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো। তো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো সিরিজের সঙ্গে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, ভালো থেকো। বাই বাই।